দিদি আজকে আমাদের মানে আমরা ঘুরতেও এসেছিলাম। ইনফ্যাক্ট একটা পডকাস্টেরও প্ল্যান ছিল আমাদের ঋষভে। তো সেটা কালকে আগামীকাল প্ল্যান ছিল, ঘোরাফেরা সমস্ত কিছু করে তুমি হঠাৎ করে এই সন্ধেবেলার মতো সময় এই পাইন বনের মধ্যে ঋষভে, যেখানে কিনা আমরা জানি অনেক সময় ঢোকা বারণ বা একটা সার্টেন টাইমের পরে ঢোকাটাও বারণ, তুমি আমাকে কেন এখানে মানে এখানে হাঁটতে বললে যে চল এখানে হাঁটি? কারণ এই জঙ্গলটা ঘিরে একটা রহস্যময় ঘটনা আছে আজ থেকে 1 বছর আগে, যার জন্য আমি আরও এই স্পটটাকে এই জঙ্গলটাকেই আমি আরও চুজ করেছি। আমি আস্তে আস্তে তোমার আমি হঠাৎ রাত করে আমি রাতটাও কাটাবো এর জন্য সামনের রিসর্টে, যেখানে ঘটনাটা ঘটেছিল, আর এই জঙ্গলটাতে। কারণ আজ থেকে 1 বছর আগে 26 বছরের একটি মেয়ে তার মাকে নিয়ে রটন্তিকালী অমাবস্যা যেটা থাকে পৌষ মাসে, সেই কালী পুজোতে একটা সময় ওদের বাড়িতে বিশাল বড় করে রটন্তী মায়ের পুজো হতো। কিন্তু একটা কোনো কারণে ঠাকুরদা মারা যাবার পরে সেই পুজো বন্ধ হয়ে যায়। তারপরে ঠিক যেই বছর পুজো বন্ধ হয় তার পরের বছর রটন্তী কালী পুজোর যে অমাবস্যা আছে সেই রাতে ওর বাবা কিন্তু গলায় দড়ি দেয়। আচ্ছা, কিন্তু কেউ জানে না যে কেন গলায় দড়ি দিয়েছে, মানে কেউ বলতে পারছে না, কারোর কাছে কিন্তু সেই উত্তর নেই। তো সেখান থেকে সেই বছর থেকে মেয়েটার জীবনে মানে বলতে পারো একটা অভিশপ্তময় একটা জীবন, একটা পাঠ শুরু। তো সেই কারণে যখনই এই পৌষ মাস রটন্তী মায়ের পুজোটা আসে, ও না নিজে থেকে খুব একটা মানে ভয় পেয়ে যেত যে এই বছর আবার একটা কি ঘটতে চলেছে। হ্যাঁ, তো ওর মাকে নিয়ে ঠিক অমাবস্যার আগের দিনকে এই জঙ্গলে থেকে সামনে একটি রিসর্টে মা আর সঙ্গে কিছু বন্ধু বান্ধব নিয়েও ছুটি কাটাতে এসেছিল মেয়েটা। কিন্তু রাত্রি 3টার সময় এই জঙ্গলেও কখন চলে এসছে নিজে জানে না। আর ওর যখন নাকি জ্ঞান আসে তখন সূর্য উঠে গেছে মাথার ওপর, আর তার সাথে চারিদিকে যখন মেয়েটির জ্ঞান এসছে, এখানকার গ্রামবাসী জঙ্গলে এসছিল যারা, তারা মেয়েটিকে চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায়। কিন্তু মেয়েটার যখন জ্ঞান ফেরে সেই মুহূর্তে কিন্তু ওর কথা বলার মতন অবস্থা ছিল না। তো বলতেও পারছে না যে এখানে সামনে কোথায় ও স্টে করেছে, কোথায় ওকে রাখতে যাবে। তো ইতিমধ্যে মেয়েটার মা ঘুম থেকে উঠে দেখছে মেয়ে রুমে নেই, বন্ধু বান্ধবরা দেখছে সে রুমে নেই। একদম হুলস্থুরি কাণ্ড যেটা হয় মিসিং হলে। তখন ওরা খুঁজতে 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 চারিদিকে এই জঙ্গলে এসে যখন উপস্থিত হয় তখন দেখছে যে মেয়েটা এখানে শোয়া, আর গ্রামবাসীরা তার চোখে মুখে জল দিয়ে তার জ্ঞানটা ফেরাচ্ছে। মেয়েটাকে জল ঠল দিয়ে আর কি সুস্থ করার আর কি বা জিজ্ঞাসা করার এরকম একটা করছে, কিন্তু ও কিন্তু কানে কিন্তু কিছু ফিল করতে পারছে না, মানে কে কি জিজ্ঞাসা করছে। মানে তখনও কিন্তু একটা ড্রাউজিনেসের মধ্যে রয়েছে যে ও কিন্তু মানে বুঝতে পারছে না যে এই জঙ্গলে কি করে চলে আসলো। তারপরে তো ওর বাড়ির লোক বন্ধু বান্ধব সব এসে যখন নিয়ে গেল, 5 ঘন্টা পর যখন জ্ঞান এসছে তখন ও কিন্তু মানে মনে করছে যে ওকে কেউ ডেকেছিল, আর ওর সঙ্গে তখন ওর বান্ধবী রয়েছে। তখন বলছে কালকে রাত্রে তুই আমাকে ডেকেছিলি রাত্রি 3টে বাজে। তখন বলছে আমি ডেকেছি না, আমি তো ঘুমিয়ে পড়েছি। বলছে না তুই আমাকে প্রথমে দরজায় একবার নক করেছিস, আমি বললাম যে কি হলো এত রাত্রিবেলা কেন ডাকছিস, কিছু বললি না। আবার ফের দ্বিতীয়বার যখন নক করেছিস তখন আমি দরজা খুলে দেখলাম যে তুই নেই। কিন্তু তখনই আমার কি হলো আমি বুঝলাম না, আমার কিন্তু আর কিছু মনে পড়ছে না। তারপর তো তোরা আমাকে জঙ্গল থেকে নিয়ে আসলি। তো এই কারণে এই জঙ্গলটাতে না আমার আরও যে এই জঙ্গলটাতে মধ্যেই কিছু একটা রয়েছে যে সেটা আমি আজকে খুঁজে বার করব। আর এইখানে দেখো আমি যে রিসর্টে আছি, যে ঘর থেকে মেয়েটি রাত্রিবেলা বেরিয়ে গেছিল, মানে যেটা হচ্ছে নিশির ডাক। মানে অ্যাকচুয়ালি আমরা আজকে একটা শ্যুট করতে চলেছি, আমি জানতাম না তুমি এইটার জন্য আমাকে এখানে দাঁড়াতে বললে। আমরা হয়তো শ্যুট করতে চলেছি একটা ইনভেস্টিগেশন পডকাস্ট কাইন্ড অফ, কারণ তুমি সেই রিসর্টে রয়েছো যেখানে মেয়েটা ছিল, এবং এইখানে আমাকে দাঁড় করিয়ে এখন কথা বলানোর কারণ এটা ছিল। আমার শুনে এখন গায়ে কাটা দিচ্ছে, কারণ অলমোস্ট রাত হয়ে এসছে। হ্যাঁ, রাত হয়ে এসছে। তারপর দেখো তুমি বুঝতে পারছো এই ঘন জঙ্গলটার মধ্যে দিনের বেলা তো ভালো করে রোদ ঢোকে না, মানে সূর্যের আলো প্রবেশ করে না। এই জঙ্গলটাতে কোনো মানুষ এরকমভাবে ঢোকে না।
রাইট। সেইখানে মেয়েটা ওই রাত্রিবেলা এসে পড়ে আছে, তো কিছু তো জঙ্গলটার মধ্যে রয়েছে। আর তার থেকেও বড় কথা, আজকে রাত আমি যে রিসর্টে কাটাবো রাত্রিবেলায় বুঝতে পারবো, কারণ দেখো এইগুলো তো নিশির ডাকের মতো। মেয়েটার সাথে যেটা ঘটেছে সেটা পুরোটাই নিশির ডাকে, কারণ রাত্রিবেলায় ওকে ডেকে নিয়ে আসা হয়েছে। এবার আরও কিছু পরবর্তী আমি এবার আজকে রাতটা কাটলে আমি বুঝতে বুঝতে পারবে পারবো। তুমি। হ্যাঁ, যতক্ষণ কালকে সকাল না হচ্ছে আমার কাছে ততক্ষণে কিন্তু এই চ্যাপ্টারটা আমার কাছে একদম নতুন মনে হচ্ছে, যে এই যে মেয়েটা কেন চলে আসলো, কিভাবে মেয়েটাকে ডাকলো, সেটা কি কেউ মানে কেউ ডেকেছিল, না আদৌ মেয়েটা কোনো রকমভাবে ভুল মানে বুঝে চলে এসেছিল, না সত্যি নিশি রাত্রিবেলা এসে ডেকেছিল। কারণ দেখো রাতে তো নিশি ডাকে আমরা জানি। এবার নিশির জানো তো একটা নিয়ম হচ্ছে, তোমাকে একবার ডাকবে, দুবার ডাকবে। দুবারের বেলায় তুমি যদি সাড়া দাও তখন তোমাকে কিন্তু নিশি নিজে নিয়ে যাবে। আর বেশিরভাগটা করে কিন্তু যেটা করে ঠিক এরকম একটা জায়গায় যেখানে নিয়ে যাবে, নির্জন এলাকা, বেশিরভাগটাই কিন্তু মেরে ফেলে নিয়ে গিয়ে। তো আজকের রাতটা না কাটলে আমি নিজেও জানি না যে আজকের রাতে কি ঘটনা ঘটতে চলেছে। ভীষণ ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি, আমিও জানতাম না যে এখানে এই ব্যাপারটা হয়েছে। এবং মানে আমি অপেক্ষা করব মানে তোমার এই ইয়েটা হওয়ার জন্য। এবং আমি তারপর যেহেতু রয়েছি আমরা 3 দিন, আমি কালকে, কারণ আমি আসবো না রাত্রিবেলা এখানে, তুমি হয়তো আসবে, আমি সেটার অপেক্ষা করব যে কালকে কি হতে চলেছে। এবং আজকে কালকে আমি রাতে তোমার সাথে এগেন কথা বলবো। আজকে কিন্তু রাতে অনেক কিছুই ঘটতে পারে। কিন্তু আমি আর এখানে আসবো না, কারণ যে ভয়টা তুমি আমাকে ধরালে, আমরা বসে কথা বলবো কালকে রিসর্টে। না, দ্যাট উইল বি মাচ বেটার। এটা ভয় না, এটা নিষিদ্ধ ডাকের কিছু জিনিস থাকে যেগুলো আমরা মানি না অনেকে। কিন্তু ঘটনা তো না ঘটলে কখনো এই জিনিসগুলো হয় না। দেখো আজকে আমি তোমার সাথে গত মাসে আলোচনা করেছিলাম যে জানো তো এরকম আমার কাছে একটা নতুন কেস এসছে যেটার জন্য কিন্তু আমাকে বাইরে যেতে হবে। তখন আমাকে আইডিয়াটা দিয়েছিলে যে দিদি তাহলে যখন যাবে সেটা ভালো হয় যে তাহলে আমরা ফুল টিম যাব, এবং আমরা কিছু যদি থাকে এরকম আমরা কভার করার চেষ্টা করব। কিন্তু আমি ভাবিনি সেটা করব। এতটা এইভাবে হয়ে যাবে, হঠাৎ করেই হয়ে যাবে। ঘটনাগুলো এরকমই জানো তো, মানে রহস্যময় জিনিসগুলো না, রহস্যময় জায়গায় চ্যাপ্টার যেগুলো থাকে সেগুলো আস্তে 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 ক্রমে ক্রমে সেটা বোঝা যায় যে ওটা মানে কি ঘটতে চলেছে। মানে এখন এই যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, আমি কিন্তু নিজেও জানি না যে রাত্রিবেলায় কি ঘটতে চলেছে। চলো, তোমাকে অল দ্য বেস্ট রাতের জন্য। আমরা তোমার সাথে কালকে কথা বলবো, কারণ এই মুহূর্তে আমি আর এই জঙ্গলে থাকতে চাইবো না। না, এই জঙ্গলটা কারোর জন্যই সেফ না, তোমাদের জন্য। তো হ্যাঁ, আমার আমরা মনে জাস্ট হয় এসেছিলাম, এটা একটা হ্যাঁ, ডিসক্লেমার সকলের জন্যই, যে আপনারা কাইন্ডলি এই সময় এভাবে আসবেন না। জাস্ট দিদি বললো এবং সেই কারণে আমাদের একটা গল্প ছিল, সেই কারণেও আসা। তো দিদি, তোমাকে অল দ্য বেস্ট। আমরা আবার কালকে কথা বলবো, দেখা যাক। কালকে আপাতত সকলের সঙ্গে আবার শেয়ার করব আজকে রাতের অভিজ্ঞতা কি হচ্ছে, দেখা যাক কিন্তু কি হচ্ছে। আপাতত বলবো সকলকে এখান থেকে যাওয়ার জন্য, কারণ একদমই ঘন অন্ধকার হয়ে গেছে। জঙ্গলটা কিন্তু কারোর জন্যই সেফ নয়, কারণ এখানে কিন্তু যে কোনো মুহূর্তে যা খুশি ঘটতে পারে। চলো, দেখা হচ্ছে কাল। হ্যাঁ, জাস্ট পাইন ফরেস্ট থেকে আমি ফিরলাম, দিদি ফেরেনি। ঠান্ডায় আমার এখনো হাত পা কাঁপছে। দিদি জানি না কতক্ষণ রাতে থাকবে। আমরা আগামীকাল এই কনভারসেশনটা কি হচ্ছে, দিদি আজকে কি ইনভেস্টিগেট করছে, আমরা কালকে জানতে পারবো। এই পডকাস্টটা যেটা আমরা কালকে কথা বলবো, আপনারা দেখতে ভুলবেন না। আপাতত বাই, প্রচণ্ড ঠান্ডা, টাটা। দিদি নমস্কার। আমরা গতকাল পাইন ফরেস্টে হাঁটতে হাঁটতে কিছু কথা বলেছিলাম, মানে আমাদের প্ল্যান আজকে পডকাস্ট করার ছিল, কিন্তু তুমি যখন আমরা আসছি ঋষভে ঠিক সেই সময় বললে গাড়ি দাঁড় করিয়ে এখানে কথা বলবো, এবং তুমি হঠাৎ করেই আমাকে বলো রেকর্ড করতে। তো আমাদের সেই কথোপকথনটাকে আমরা রেকর্ড করি। তো তুমি আমাকে হঠাৎ করে তখন জানালে যে আমি জানতাম না পডকাস্টের টপিক কি হতে চলেছে। আমি জানতাম যে আজকে একটা পডকাস্ট হতে চলেছে, আমার মাথায় কিছু ছিল, কিন্তু হঠাৎ করে তুমি বললে যে একটা ঘটনার কথা উল্লেখ করলে যেটা পাইন ফরেস্ট সম্পর্কিত, সেই জন্যই কালকে তুমি দাঁড়িয়েছিলে এবং বলেছিলে যে আজকে রাত্রিবেলা তুমি সেই মানে গতকাল রাতটা তুমি সেখানে কাটাবে এবং কিছু দেখবে, তারপর জানাবে। তো তুমি বলো, তুমি কি উপলব্ধি করলে বা কি দেখলে? প্রথমত হচ্ছে কালকে যখন নাকি ওখানে হাঁটছিলাম
কথা বলতে বলতে সেই সময় কিছুটা দূরে অনেকেই যারা দাঁড়িয়েছিল, উপস্থিত ছিল, অনেকের সামনে দিয়েই কিন্তু একটা কালো ছায়া কিন্তু অনেকবার যাতায়াত করেছে। জানি না সেটা কেউ উপলব্ধি করেছে কিনা, কিন্তু ওটা দেখার পর আমি যদি তখনই বলতাম তাহলে ওখানে কেউ মনে হয় থাকতো না, সব তখনই ছুটে পালিয়ে যেত, যার জন্য কালকে আমি আর বিশেষ কিছু বলিনি। কারণ কি হয়, কালকে যখন আমরা হাঁটছিলাম তখন অলরেডি কিন্তু সন্ধে নেমে গেছে, প্রায় রাত হতে চলেছে তখন সেই সময়টা। তো যে কোনো জঙ্গল, আজকে যে কোনো ঘন জঙ্গল কি হয়, সকালবেলাটা যতটা দেখতে সুন্দর লাগে সন্ধ্যের পর কিন্তু অতটাও কিন্তু সুন্দর থাকে না। ভয়ানক কারণ হয়ে ওঠে। কিছু সূক্ষ্ম শরীরের যাতায়াতের একটা জায়গা হয়। কারণ যখন কোনো ঘন জঙ্গল হবে, ওই রাত্রিবেলায় নিশ্চয়ই তখন কোনো মানুষ বা কোনো কিছু ওই জঙ্গলের মধ্যে উপদ্রব করতে তারা ঢুকবে না। এইবার যে কোনো সূক্ষ্ম শরীর কিন্তু সবসময় কিন্তু নির্জনতাটা পছন্দ করে। তো যার জন্য কি হয়, সন্ধ্যেবেলার পর ঘন জঙ্গলগুলোতে, যে কোনো ঘন জঙ্গলে বেশিক্ষণ থাকা উচিতও না, সেটা কারোর জন্যই নয়। তো কালকে রাত্রিবেলায় বেশ অনেকক্ষণ ছিলাম ওখানে। কিছুক্ষণ থাকার পর কিছুটা দূর হেঁটে যখন নাকি যেই স্পটটা ছিল সেই জায়গাটায় আমি যখন পৌঁছালাম, কিছুক্ষণ পর দেখছি যে আমার নিজেরই মানে শরীর কিছুটা ভারী হয়ে গেল। আর তার সঙ্গে একটা জায়গায় যেখানটা গিয়ে গাছটার নিচে থেমেছিলাম, সেই গাছটার নিচটাতে আমার ডান সাইডের পাটা কিছুটা মনে হচ্ছে যেন মানে নিজে নিজে মানে সরে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো বেশিক্ষণ ওখানে স্টে না করে আমি ভাবলাম যে কি জানি হয়তো মাটিটা হয়তো কোনো রকম অসুবিধা আছে, হয়তো পাটা নড়ে যাচ্ছে বা এমনি সরে ঢালু ছিল যাচ্ছে, জায়গাটা। ঢালু ছিল। তো কিছুটা হেঁটে আমি আবার গিয়ে দাঁড়ালাম জায়গাটাতে, কিন্তু যতবার দাঁড়াচ্ছি ততবার কিন্তু একই জিনিস ঘটছে। তো বুঝলাম যে কিছু একটা প্রবলেম বা কিছু একটা আহ, কেউ একটা হয়তো কিছু হয়তো বলতে চাইছে, যেটা বলতে চেষ্টা করছে কিন্তু বলে উঠতে পারছে না। কালকে যখন ওখান থেকে চলে আসলাম বেশ রাত্রে, তখন রাত্রি 1টা-1:30 নাগাদ হবে, আমি কিন্তু কিছু বুঝতে পারছি যে কেউ কিছু একটা বোঝানোর একটা চেষ্টা বারবার করছে। তো আজকে সকালবেলায় আহ কালকে ওখানে যারা উপস্থিত ছিল আসার সময়, আমার কিছু শিষ্য শিষ্যারাও আমার সঙ্গে যারা এসছে, তাদের মধ্যে কালকে একজন কিন্তু রাত্রিবেলায় আমায় কিন্তু যখন বলছে কথাটা, আমার তখন মানে শুনে হাসিও পাচ্ছে কিন্তু বলতেও পারছি না, যদি বলি সে হয়তো থাকবে না। এটা কি সেই ছায়ার কথাটা যেটা তুমি আমাকে দুপুরবেলা বললে এবং একটু হ্যাঁ, আগে উল্লেখ করলে? ছায়ার কথাটা। হুম। তো কালকে যখন আমি হাঁটছিলাম, যখন অনেকবার দেখেছি, আমি যদি সেই সময়টা বলে দিতাম কেউ কিন্তু ওখানটা দাঁড়িয়ে থাকতো না। কালকে রাত্রিবেলায় যখন আমি আসলাম, আসার পর তাদের সঙ্গে তারা দেখছি জেগে আছে, যাই হোক। বসার পরে আমার সেই শিষ্যা বলছে, আহ জানো তো মা, কালকে বাবা যে দিকটাতে দাঁড়িয়ে ছিল সেই দিকটাতে মনে হচ্ছে বাবাকে কেউ একজন দেখছে, হুম। কালো রঙের, দেখতে দেখতে চলে গেল। তো আমি তো জানি, কারণ আমি তো তার আগে দেখেছি জিনিসটা। তো তারপর রাত্রিবেলায় যখন নিজের রুমে আসলাম, বেশ রাত তখন, তখন কিন্তু একটা জিনিস মানে বুঝতে পারছি যে কিছু একটা সমস্যা, একটা চারিদিকে একটা কিছু একটা সমস্যা একটা হচ্ছে বলে। তো যেই মেয়েটা এখানে আহ জঙ্গলটা ঘিরে যেই ঘটনাটার জন্য এখানে আসা এত দূরে, যে মেয়েটার কাহিনী তুমি বলছিলে। হ্যাঁ, এবার সত্যি কথা বলতে সেই মেয়েটা আমার কাছে যখন নাকি আমার চেম্বারে এসছে, ওর কিছু বন্ধু বান্ধব ছিল, ওর মা ছিল, কারণ মেয়েটির বাবা নেই। বাবা, তুমি একটু সময় এবং মানে কবে এসছে এবং এটা যদি একটু মেনশন করে দাও, মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা জেলা। সেখান থেকে মেয়েটা এসেছিল আমার কাছে, যখন এসছে তখন মেয়েটা না কেমন বলবো মানে অ্যাবনর্মাল টাইপ, মানে কোনো সেন্স মেয়েটার মধ্যে এখন কোনো কাজ করে না। এই মানে ঘটনাটার পর থেকে মেয়েটা একেবারে স্পিচলেস, কারণ মেয়েটার বাড়িতেই কিছু প্রবলেম রয়েছে, যেটা বছরের পর বছর মানে ওদের জেনারেশন ওয়াইজ কিন্তু ঘটে চলেছে। তো মেয়েটা তো
পাহাড়ে এসেছিল রটন্তী কালী পুজোতে যে অমাবস্যা সেই তিথিটাকে এড়ানোর জন্য। কারণ এটা বলা যায় যে তার বংশের কিন্তু একটা অভিশাপ যে প্রত্যেক বছরই কিন্তু মেয়েটার বাড়িতে কেউ না কেউ কিন্তু অপঘাতেই কিন্তু তাদের কিন্তু মৃত্যু হয়। রটন্তী কালী পুজোর সময়টাতে রটন্তী কালী পুজোর অমাবস্যার রাতটাতেই ঘটে যা কিছু ঘটায়। কত বছর ধরে ঘটছে এটা? তো এটা মেয়েটাদের ৩ নম্বর জেনারেশন, মানে শুরু হয়েছে তার ঠাকুরদার সময় থেকে। ঠাকুরদার সময় যখন ছিল তখন ঠাকুরদা মারা গেছিলেন, মেয়েটার যে বাড়ি আছে তাতে নিজস্ব পুকুর আছে পেছনে, বাড়ির পেছনে। বাড়ির পেছনে কিন্তু সকালবেলা তার ঠাকুরদাকে কিন্তু মানে বাড়ির যারা নাকি মানে কাজ-টাজ করে তারা সকালবেলা গিয়ে দেখছে পুকুরে কিন্তু সে জলে ডুবে কিন্তু মারা গেছে। মানে মৃত আর বডি কিন্তু বেশ তখন শক্ত, মানে বোঝা যাচ্ছে এটা মাঝরাতের কোনো ঘটনা হবে এটা। কিন্তু ঘটনার কি কারণ কিন্তু কেউ কারো কাছে কিন্তু জানা নেই যে কেন মারা গেল, পুজোর দিনকে কেন এরকম, পুজোর রাতে কেন মারা গেল, কেউ কিন্তু এটা কিন্তু মানে বলতে পারেনি কারণটা। এইবার তারা ভেবেছিল যে কোনো কারণে হয়তো কি হয়েছে কেউ জানে না, যেহেতু জিনিসটা কিছুদিন পর কিন্তু একেবারে মানে ধামাচাপা যেমন পড়ে যায় ঘটনাটা সেরকম হলো। কিন্তু ঠিক তারপরে আবার মেয়েটার মানে মেয়েটার যে বাবা ছিল, বাবারও কিন্তু রটন্তী কালী পুজোর দিন অমাবস্যার রাতেই কিন্তু মারা যায় মাঝরাতের দিকে গলায় দড়ি দিয়ে। তো এই ঘটনাটা যখন ঘটলো তখন কিন্তু মানে এইটা যে কোনো স্বাভাবিক ঘটনা না সেটা বোঝাই যাচ্ছে যে একই সময়, একই দিনে একই মৃত্যু তিথিতে এবং একই সময় প্রায়। একই সময় এরকম অপঘাতে মৃত্যু যে বারবার যে ঘটছে, তো তার মানে নিশ্চয়ই তো তার পিছনে কোনো না কোনো একটা কারণ লুকিয়ে আছে। আহ বংশের এই ধরনের যে কারণগুলো ঘটে তার কিন্তু পুরনো কোনো ইতিহাস লুকিয়ে থাকে। যে কোনো কিছু হঠাৎ করে কিন্তু ঘটে না। মানে যে কিছু সূত্রপাত যে আজকে আমার হয়েছে বলে আজকের দিন থেকে সূত্রপাত কিন্তু না। এই যে সূত্রপাত এটা কিন্তু দেখতে হবে যে ইতিহাসের পাতায় কখন ঘটেছিল, কেন ঘটেছিল, এটা কি নতুন না আগেও এটা পুনরাবৃত্তি ঘটেছে ব্যাপারটা। তো সেখান থেকে যেটা হয়েছে যে মেয়েটার যে সমস্যাটা বাড়ির সেটা কিন্তু বংশ পরম্পরা অনুযায়ী কিন্তু হচ্ছে। আর এটার পিছনেও আরেকটা কারণ আছে। সেটা হচ্ছে গিয়ে যে মেয়েটার ৩ তলার যে রুম আছে, ৩ তলার রুমে ওর বাবা যেই ঘরে গলায় দড়ি দিয়ে মারা যায়, সেই ঘরে না একটা আয়না আছে। অনেক পুরোনো দিনের আয়না। ওর ঠাকুরদার আমলে, ওর ঠাকুরদার বিয়ের সময় ওর ঠাকুমাকে এক ব্রিটিশ আমলে কিন্তু একজন কিন্তু উপহার হিসাবে পাঠিয়েছিল বাড়িতে। তো তারপরে কিন্তু বাড়িতে টুকটাক অনেক ছোটখাটো কিন্তু এরকম ঘটনা কিন্তু তাদের ঘটেছে বাড়িতে। কিন্তু এই রটন্তী কালী পুজোর অমাবস্যায় যে ওরকম একটা জলে ডুবে মারা যাবে সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি আগে থেকে, বা ওর ঠাকুরদা যে মারা গেছিলেন সে নিজেও জানতেন না। কারণ বাড়িতে একটা পুজো হচ্ছে বিশাল হইচই করে। তাদের বাড়িতে এটা প্রত্যেক বছর হতো। তো এটা এটা কিন্তু কারোর পক্ষে জানা সম্ভব না যে হঠাৎ করে রাত্রিবেলা এরকম একটা ঘটনা একটা কেন ঘটলো। তো এখন কি হয় মানে মেয়েটা যেটা সমস্যা মেইন, আ রাত্রিবেলায় ওকে নাকি কেউ ডাকে। এবার রাত্রিবেলায় ডাকে মানে নিশির ডাক। নিশির ডাকে মেয়েটা আ এখানে এসে যেরকম ঘটেছিল কিন্তু না, এটা কিন্তু মেয়েটার বাড়িতেও কিন্তু মাঝের মধ্যেই কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটতো। উত্তর ২৪ পরগনার বাড়িতে। উত্তর ২৪ পরগনা নিজের বাড়িতে। তো ওর কথা যে বাবা মারা যাবার পরে ৩ তলার যে রুমটা যেইখানে আরকি আয়না থাকে, তো ওর বাবা মৃত্যুর পরে ওর মাকে নিয়ে ও কিন্তু ওই রুমটাতেই কিন্তু থাকে ৩ তলায়। বেশ। আর রটন্তী কালী পুজোর অমাবস্যায় একটা করে যে অঘটন ঘটে কিন্তু প্রত্যেক আ মাসে যে অমাবস্যা তিথিতে মা ও কিন্তু এটা দেখেছে, বলছে আ মানে ওর মা যখন এসছিল, ওর মা বলছে যে, "এখন যে মেয়েকে দেখছেন আমার মেয়ে তো এরকম ছিল না। একটা সময় তো স্বাভাবিক ছিল। কিন্তু ও তখন আমাদেরকে অনেক কথা বলতো। কিন্তু আমরা কিন্তু বিশ্বাস করতাম না। আমরা ভাবতাম যে মাথা খারাপ, পাগল, হ্যাঁ? বা হয়তো বদমাশি করে হয়তো এই সমস্ত কথাবার্তা বলছে বা আমাদেরকে হয়তো ভয় দেখানোর চেষ্টা করছে।" হুম?
ওই যে রুমে যে আয়নাটা আছে, বলছে আয়নাটাতে নাকি বলে অনেকে নাকি ফিসফিস করে নাকি কথা শুনতে পেত রাত্রিবেলা। মেয়েটা মেয়েটা শুনতে পেত। মেয়েটা শুনতে পেত। তো ওর মাকে বহুবার বলেছে, জানো তো মা, অমাবস্যা হলেই না আমি বুঝতে পারি না, আয়নার ভেতর থেকে না অনেক রকম আওয়াজ না আমি শুনতে পাই। হুম। তো শোনার রটন্তি অমাবস্যা নয়, পার্টিকুলার যে কোনো যে অমাবস্যা। কোনো অমাবস্যাতে ওটা হতো। তো ওর মা না মানে কখনোই বিশ্বাস করেনি মেয়েকে, বলছে যে কি জানি এগুলো হয়তো বদমাশি করে হয়তো কথাবার্তা বলছে, বা এই রুমটায় হয়তো আমরা এখন আছি, হয়তো রুমটা লক করে দেওয়ার জন্য হয়তো এরকম হয়তো ভয় দেখানোর চেষ্টা করছে। কেউ ওর কথা বিশ্বাস করেনি। কিন্তু সমস্যা তৈরি হলো যখন সেই আবার রটন্তী কালী পুজোর অমাবস্যার আগের মাসে, যখন ও পাহাড়ে এসেছিল তার আগের ঘটনা এটা। ওর মা একদিন রাত্রিবেলা কিন্তু নিজে কিন্তু যখন কানে আওয়াজটা শুনতে পেয়েছে, যে ওই রাত্রি ঠিক 2:30-টের পর ওই যে বাড়িতে 3 তলায় যে আয়নাটা আছে সে ব্রিটিশ আমলের, সেই আয়নাটার ভেতর থেকে কিন্তু অনেক রকম আওয়াজ কিন্তু ভেসে আসে। আয়নাটা কি অনেক পুরনো? অনেক পুরনো, মানে ও ঠাকুরদার সময় এটা পেয়েছিল বিয়েতে, ওর ঠাকুমা গিফট হিসাবে। ব্রিটিশ সরকার কোনো কেউ হয়তো ওর মাকে উপহার দিয়েছিলেন। এবার যেহেতু অনেক বছরের ঘটনা, পার্টিকুলার কে দিয়েছিলেন কি তার নাম সম্ভব নয়। সেটা সম্ভব না ওর মায়ের পক্ষে বলা। আর এখন বংশে তেমন কেউ নেইও যে তাকে জিজ্ঞাসা করে সেই তখনকার কথাবার্তা মানে সেই ডিটেলসে বলতে পারবে বলে। তো যেইটুকুনি বোঝা গেল যে বাড়িটাতে যে সমস্যা, পার্টিকুলার মেয়েটার সাথে যে সমস্যা কিন্তু নয়, আমার মনে হয় যেটা এই ঘটনাটা দেখার পর এটা বংশ পরম্পরা অনুযায়ী এটা ঘটছে। মানে রাত্রিবেলা করে এই নিশি ডাকের মতন একটা প্রবলেম বংশের প্রত্যেকের সঙ্গে ঘটছে। বিশেষ করে ওই রটন্তী কালী পুজোর অমাবস্যার দিনটাতে, রাত্রিবেলাটাতে কোনো না কোনো ঘটনা, মানে হয়তো কিছু না কিছু, যে মারা যাচ্ছে সে তো আর বলে যেতে পারছে না যে ব্যাপারটা কি ঘটছে তার সাথে। তো এই কারণেই কিন্তু মেয়েটা ওই সময় মানে তখন মাকে নিয়ে বেরিয়ে গেছিল হুম। যে এই ঘটনাটাকে অ্যাভয়েড করবার জন্য। কিন্তু আফটার অল কিন্তু ঘটনাটা কিন্তু মেয়েটা কিন্তু ঠেকাতে পারলো না। তো তুমি এর পরের কাহিনীটা বলো, যখন এখানে আসা এবং সমস্তটা। এর দেখো এখানে এসছে যখন, তখন তো মেয়েটা পুরোপুরি সুস্থ। তখন এখন যেমন মেয়েটা যেমন বছর খানেক ধরে এখন যে অবস্থা মেয়েটার, এখন মেয়েটা কথা বলার মতন অবস্থায় নেই। মানে মেয়েটা কিরকম, মানে তোমার সামনে যদি বসিয়ে দেওয়া হয় ও তোমার দিকে হা করে তাকিয়ে থাকবে। মানে ওকে যদি তুমি জোরে চিমটেও কেটে দাও ও কিন্তু বুঝতে পারবে না যে ওর হাতে ব্যথা লাগছে বলে। আহ, 26 বছর বয়স মেয়েটার এখন। মেয়েটাকে মা খাইয়ে দেওয়া থেকে শুরু করে স্নান করানো থেকে শুরু করে সমস্ত কিছু ওর মা নিজের হাতে করাতে হয়, কারণ মেয়েটার মধ্যে এখন আর কোনো সার বলে কিছু নেই। বেশ। তো ওকে সুস্থ করবার জন্যই ওর মা আর কিছু বন্ধু বান্ধব আমার কাছে নিয়ে এসেছিল আমার চেম্বারে। এবার যে কোনো কিছু কাজে হাত দেওয়ার আগে যে ঘটনাটা সূত্রপাতটা কি সেটা যদি না জানা যায় তাকে কিন্তু প্রপারলি কিন্তু সুস্থ করা সম্ভব হয় না। আমরা যেটা অনেক জায়গায় দেখেছি, বা অনেক আমি যেমন মাঝে মাঝেই দেখি অনেক জায়গায় প্রোগ্রাম হয় যে হুট করে কাকে মানে ভূত ছাড়িয়ে যাওয়া, হুম। বা হুট হুট করে আহ, সেখান থেকে মানে আমি পিটিয়ে ভূতকে বার করে দিলাম। ঘটনাটা কিন্তু এতটা ইজি নয় যেরকম ভাবে মানুষের সামনে মানে এগুলো বলে, ঘটনাটা কিন্তু অতটাও নয়। এই ধরনের যে কেসগুলো থাকে প্রত্যেকটার পিছনে কিন্তু তার নিজস্ব ইতিহাস কিন্তু লুকানো থাকে। এইবার এই ঘটনাগুলোকে যদি সলভ করতে হয় তোমাকে কিন্তু একদম পেছনের হিস্ট্রি কিন্তু ঘাঁটতে হবে। আর যেখান থেকে সূত্রপাত তোমাকে সেই জায়গাতে উপস্থিত হতে হবে, তার সাথে আজ থেকে কত বছর আগে থেকে রিপিট হচ্ছে সমস্তটা কিন্তু তোমাকে জানতে হবে যে পার্টিকুলার এর রিজনটা কি। দিদি, আমাকে একটা তুমি কথা বলো। তুমি মেয়েটি জঙ্গলে যাওয়ার কথা বলেছিলে, হ্যাঁ, মেয়েটি জঙ্গলে কি করে গেল? মেয়েটিকে নিশিতে ডাকে। এটা একবার না, এটা কিন্তু ওর বাড়িতেও অনেকবার ঘটেছে। সেটা একটা সময় মেয়েটা মনে করতো হয়তো ওর মানসিক সমস্যা বা শারীরিক কোনো দুর্বলতা থেকে এমন হয়। মেয়েটা ওর এখানে আসার আগে বাড়িতেও কিন্তু এটা বহুবার মেয়েটার সঙ্গে ঘটেছে, আর প্রায় নাকি ঘটে মেয়েটার সাথে। তো নিশির ডাক বিষয়টা কি তুমি আমাকে যদি একটু বলে দাও।
তারপর আমি নিশির ডাক কন্টিনিউ দেখো, করব। নিশির ডাক আমি তো মুখেই বলছি নিশি। মানে নিশি মানে কি? নিশি রাত। হচ্ছে রাত, মানে গভীর রাত। মানে রাত্রি 12:30 1টার পর থেকে কিন্তু বলতে পারো নিশি। ঠিক আছে? আর যার জন্য দেখবে কালীপুজো যেকোনো অমাবস্যা কিন্তু নিশি থেকে শুরু হয়। কারণ ঠিক রাত্রি 12:30 1টার পর থেকে হিসাব মতন কিন্তু নিশি মানে মাঝরাত। আবার ঠিক এটা কিন্তু থাকবে নিশি মোটামুটি ধরো 3:30 আ ভোর 3:45 পর্যন্ত কিন্তু নিশি কিন্তু যেকোনো সময় যে কাউকে কিন্তু ডাকতেই পারে। এটাই হচ্ছে নিশির ডাক। মানে ওই টাইমের মধ্যে কোনো অশরীরী যে কিন্তু তোমাকে সবসময় কিন্তু পর্যবেক্ষণ করছে, তোমায় কিন্তু দেখছে। দেখো সূক্ষ্ম শরীর তো যেখানে সেখানে থাকতে পারে। আমরা কিন্তু কেউ জানি না, মানে সাধারণ মানুষ কিন্তু কেউ জানবে না যে তার আশেপাশে কোনো সূক্ষ্ম শরীর ঘুরছে কিনা। কারণ ওদের কাজটা কি জানো তো? মানে হুট করে যে তোমাকে ডেকে নিয়ে যাবে কিন্তু তা নয়। মানে ও কিন্তু তোমাকে ১ম এ কিন্তু খুব ভালো করে কিন্তু দেখবে, অনেকদিন দেখবে। তোমার আ ওঠা, তোমার থাকা, তোমার খাওয়া-দাওয়া, হ্যাঁ? তুমি রাতে কখন ঘরে ঢুকছো, তুমি কখন সকালবেলা ঘর থেকে বেরোচ্ছ বা মাঝরাতে তুমি আ কখনো তুমি ঘুম থেকে উঠে ওয়াশরুম যাচ্ছ কিনা বা অন্য কোনোখানে জল খেতে যাচ্ছ কিনা, ও কিন্তু সবটা কিন্তু তোমাকে কিন্তু ফলো করবে। তারপর কিন্তু তোমাকে গিয়ে কিন্তু একদিন কিন্তু ডাকবে। এমন না যে হুট করে তোমাকে ডাকতে আসবে। তো মেয়েটা কিন্তু ঘন জঙ্গলে গেছিল, ওকে কিন্তু নিশির ডাকে কিন্তু ওকে ডেকে নিয়ে গেছিল। যার জন্য ও যে রাত্রিবেলায় ৩টের সময় যে বেরিয়ে গেছে ঘর থেকে, রুম থেকে, ও কিন্তু নিজেও জানে না যে কি করে ও ঘন জঙ্গলের মধ্যে চলে গেল। কনসিয়াসনেস ছিল না তখন। হ্যাঁ, ছিল না। কারণ এই ঘটনাটা তো মেয়েটার বাড়িতে অনেকবার নাকি ঘটেছে মেয়েটার সাথে। কারণ ওর মা আমাকে বলছিল আসার পর যে আ অনেক সময় নাকি রাত্রিবেলায় মেয়েকে নাকি খুঁজে পেত না। হুম, অনেক সময়। হুম, তো ওই আয়নাটা সম্বন্ধেও মেয়েটা ও মাকে যখন বলত, তখন আ মেয়েটার মা কখনো বিশ্বাস করেনি যে ঘটনাগুলো মেয়েটার সঙ্গে সত্যি, সত্যি ঘটছে। মেয়েটার মা বলছে যে, "আমি ভাবতাম মনে হয় বদমাইশি করে হয়তো আয়নার কথা বলে বা ইচ্ছা করে হয়তো কোথাও বেরিয়ে যায় কারো সাথে গল্প-টল্প করে। আর সকালবেলা হলে উল্টোপাল্টা বকে, কি সমস্ত বলে বুঝতে পারি না।" কিন্তু ঘটনাটা যে সত্যি এখন মেয়েটার মা এখন বিশ্বাস করে যে হ্যাঁ, মেয়েটার সঙ্গে এই ঘটনাগুলো সত্যিকারের ঘটেছে। এবার মেয়েটা নাকি ওর মাকে অনেকবার বলেছে যে, "জানো তো মা, আ রাত্রি ২:৩০-৩টে নাগাদ আমাকে হঠাৎ দেখছি যে আ ওদের বাড়িতে এক কাজের মহিলা কাজ করত, নিতু পিসি বলে। বলছে হঠাৎ দেখছি দরজার মধ্যে নক করছে। নক করে বলছে বলছে আমি শুনতে পাচ্ছি যে, "কিরে দরজাটা খোল। আ কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কাজ করতে এসেছি আমি। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দরজাটা খোল।" বলছে ১ম ডেকেছে যখন তখন আমি খুলিনি। ২য় বার যখন ডেকেছে তখন দরজাটা খুলে দেখি তো আর কেউ নেই সেটা। তো ওকে কি করতো এরকম করে প্রায় ওর বাড়ির ছাদে নিয়ে চলে যেত। ২য় বার যখন নাকি দরজায় নক করেছে, তখন ও কখন যে বেরিয়ে জঙ্গলে চলে গেছে ও নিজেও জানে না। তো তারপরে তো মেয়েটাকে ওখানে জঙ্গলে যখন নাকি ভোরবেলায় পাওয়া গেছে, এখানকার গ্রামবাসীরা মেয়েটাকে চোখে মুখে জল দিয়ে ওকে মানে সুস্থ যখন করেছে, তখন মেয়েটা তো ভুলতেই পারছিল না যে কোথায় আছে, কেন এসছে, কি বৃত্তান্ত। তো মার সাথে আর বন্ধু-বান্ধবদের সাথে এসছিল। তারা ন্যাচারালি চারিদিকে খোঁজ খবর শুরু করে দিয়েছে কোথায়। তো করতে, করতেই যেহেতু সামনে জঙ্গল, তো ওরা খুঁজতে, খুঁজতে যখন জঙ্গল দিয়ে পাস হচ্ছে সেখানে দেখছে অনেক, মানে গ্রামবাসীদের ভিড় প্রচুর, একটা কোনো ঘটনা ঘটেছে এরকম। ওরা ঘটনাস্থলে ভিতরে ঢুকে গিয়ে দেখছে যে মেয়েটা ওই জঙ্গলের মধ্যে পড়ে আছে। আর ওর চোখে মুখে জল দিচ্ছে। চলে এসছে ও। "আরে ভৈরব, বসো, বসে পড়ো, থাকুক ও, বসো।" তুমি বলো। এবার বসে গেছে কথা শুনে। বল। তো ওখান থেকে যখন ওরা যখন বলছে যে পরিচয় দিচ্ছে যে এটা আমাদেরই মেয়ে, আমরা খুঁজে পাচ্ছিলাম না। এ তো গ্রামবাসী তখন বলছে যে, আমরা এরকম দেখলাম যে এখানে অজ্ঞান অবস্থায় মেয়েটা পড়েছিল। এটা তাই আমরা সকালবেলা দেখতে পেলে? এটা সকালবেলায় গিয়ে দেখছে ভোরবেলায়। তো পরে ৪-৫ ঘন্টা মেয়েটার মধ্যে কোনো মানে সেন্স ছিল না যে কিভাবে এসছে, কি ব্যাপার মানে মনে করতে পারছিল না। তারপর ৪-৫ ঘন্টা কাটার পর বলছে যে ৩ টের সময় ওকে দরজায় এসে নক করেছে।
ডেকেছে, ডাকার পরে ও ওখান থেকে বেরিয়ে তারপর কাউকে দেখতে পায়নি, কিন্তু তারপরের ঘটনা ও আর কিছু বলতে পারছে না। তো ঘটনাটা তো এরকম সবসময় মেয়েটার সঙ্গে ঘটে, বাড়িতেও এরকম ঘটে। বাড়িতেও যখন নাকি অনেক সময় দেখে যে ছাদের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, ওর মা, অন্যান্য যারা নাকি বাড়িতে যারা কাজ করে, তারাও কখনো, কখনো ভোরবেলায় গিয়ে দেখেছে এরকম মেয়েটাকে তারা তুলে নিয়ে আসে। তারপরে আস্তে, আস্তে মেয়েটাকে অনেক ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট, মানে ভেবে নিয়েছিল কোনো মানসিক মানসিক রোগী। রোগ। মানে মেয়েটাও তখন আস্তে, আস্তে মানে ভাবনা চিন্তা করছে, আমি মনে হয় পাগল। আমি হয়তো পাগল হয়ে যাচ্ছি। এরকম বংশে এরকম ঘটে বলে আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। আ বা এটাই আমার হয়তো শারীরিক দুর্বলতা থেকে আমি এটা করছি, বা আমার কোনো মানসিক অসুখ এটা। তো ওরা কিন্তু অনেক চেষ্টা করেছে। ওর মা কিন্তু ওকে বিভিন্ন ডাক্তার দেখানো, মানে ট্রিটমেন্ট যেরকম হয়। তো কেউ কিন্তু কিছু কিন্তু মানে কোনো ডাক্তার কিন্তু ওকে ট্রিটমেন্ট করতে পারেনি। আর ডাক্তার কিন্তু কখনো মানে বলতে পারছে না যে ও মানসিক, মানে মানসিক ভারসাম্যহীন বলে। ওকে কিন্তু কোনো ডাক্তার কিন্তু সেটা বলছে না। তো নিশির ডাক তার মানে মেয়েটার সঙ্গে ঘটছে, হুম। বারবার হচ্ছে, বারবার হচ্ছে। নিশির ডাকের জন্য কিন্তু ওর বাবারও কিন্তু মৃত্যু ঘটেছিল হ্যাঁ, এই তুমি এই অমাবস্যার এবং রাতে। তার ঠাকুরদারও তুমি যতটা বললে। ঠাকুরদারও হুম, মৃত্যু ঘটেছিল। ঠাকুরদারটা এরা এখন মানে যেটা ভেবেই নিয়েছে যে তার মানে এই ঘটনাটা যখন এই মেয়েটার সঙ্গে ঘটে, একই রকম। বাবার সাথেও যখন ঘটেছিল, তার মানে নিশ্চয়ই ওর ঠাকুরদার সঙ্গেও এরকম ঘটনাই ঘটেছিল, যেটা বংশে চলে আসছে। বংশে চলে আসছে। হুম, ওর বাবাও কিন্তু রটন্তী কালী পুজোর অমাবস্যার রাতেই কিন্তু গলায় দড়ি দিয়ে মারা গেছিল। হুম, আর যেদিনকে ওর বাবা মারা গেছে মানে রাত্রিবেলায়, তার হুম, আগে পর্যন্ত বাড়িতে কিন্তু মানে বেশ আড়ম্বর করে মায়ের পুজো হচ্ছে। হুম, বাড়িতে আ ওদেরকে মানে ওর মাকে বলেছে যে এরকম, "তুমি কি আমাকে কি ডাকছিলে? হুম, ওপরে হুম, কি হুম, আমাকে হুম, ডাকছিলে?" হুম, তো ওর মা বলছে, "না, আমি তো মায়ের এখানে রয়েছি পুজো ঠিক রেখে।" পুজোর সময় সে নিশির ডাকটা ফিল করছে। হ্যাঁ, এবার ওর মাকে যখন ওর বাবা যখন বলছে, "তুমি কি আমাকে কি ওপরে ডেকেছিলে ওপরের ঘরে ৩ তলার ঘরে?" বলছে, "আমি কেন তোমায় ডাকতে যাবো? রাত্রিবেলা আমি এখন মায়ের এখানে কাজে ব্যস্ত। আমি তো ওপরে যাওয়ার সময়ই পাইনি।" তো এইটা নাকি ওর বাবা নাকি মাকে কিন্তু বলেছিল যে ওর হুম, মায়ের গলা করে ওর মানে ওর বাবাকে কেউ ডেকেছিল। তারপরে তো সবাই পুজোতে ব্যস্ত। কারোর মানে মানে কারোর আর মাথায় কাজ করছে না যে ওর বাবা যে হুট করে যে ওখান থেকে উঠে বেরিয়ে গেছে, সেটা কিন্তু আর কারোর মাথায় নেই। হুম, ভোরবেলাতে যখন দেখছে, হুম, যখন নাকি পুজো যখন অলমোস্ট শেষ, হুম, তখন ওর মা সমস্ত শেষ করে এবার মেয়েটাকে বলছে, "হ্যাঁ রে, তোর বাবা কোথায় গেল?" হুম, আ একবার আমাকে এসে বলল আমি নাকি ডেকেছি। হুম। কিন্তু তারপরে আবার এসে বসলো। তারপরে দেখতে কি পেলাম আর না। ছিল? হুম, তো মেয়েটা বলছে, "না, বাবা তো নেই। আমার মনে হয় ওপরের ঘরে বাবা মনে হয় ঘুমিয়ে পড়েছে।" হুম, তো ওর মা তখন কি মনে হয়েছে ছুটে গিয়ে দেখছে গলায় দড়ি দিয়ে দিয়েছে অলরেডি হুম, ভোরবেলা। তো এটা একটা অস্বাভাবিক একটা ঘটনা ওদের বংশের। তো এই নিশির ডাকটা এমন একটা যে মানে বলে না ঠিক বোঝানো যায় না। এটা আ এখনকার দিনে মানুষরা কি বলবে জানি না। তবে এইটা কিন্তু মানে হয় না যে একদমই নয়। রাত্রিবেলা এরকম বিভিন্ন সময় নিজের পরিবারের গলা করে ডাকা, নিজের মার গলা করে ডাকা বা বাবার গলা করে ডাকা বা কোনো খুব কাছের প্রিয় বন্ধুর গলা করে ডাকা, হ্যাঁ? বা এমনও হয় যে বাড়িতে হয়তো যারা নাকি কাজ করে তাদের গলা করে ডাকছে, হ্যাঁ? ইয়ে করবার জন্য। যেমন এই মেয়েটার সঙ্গে অনেকবার হয়েছে যে ওকে নাকি ডেকে বলছে, "কি হলো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি? কাজ করতে এসছি। দরজা খোল, দরজা খোল।" তো এই ঘটনাটা তো মেয়েটার সঙ্গে যেটা ঘটেছে, তো এখন তার বাবা এবং ঠাকুরদার সাথেও ঘটেছে। একই ঘটনা। আমি না এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা 2025 এ এসেও যারা এই বিষয়গুলোকে কমপ্লিটলি আপনারা ভেবে উড়িয়ে দেন যে এই বিষয়গুলো একেবারেই গ্রহণযোগ্য নয় বা কেউ ভুল বকছে, একেবারেই করবেন না। ১ম এ দেখবেন তার কোনো শারীরিক বা মানসিক প্রবলেম রয়েছে কিনা। কিন্তু সেটা যদি না হয় তাহলে একটু চেষ্টা করবেন, এখনো এই জিনিসগুলো কিন্তু রয়েছে। তারপরে কিন্তু মেয়েটি কিন্তু সবসময় কিন্তু বাবার গলা কিন্তু পেত। মানে ওই ঘুমের মধ্যে দেখছে ওই বাবা ডাকছে, হ্যাঁ? তো মেয়েটির বাবা যদিও বা আ ওর মা আমাকে বলল যে, "ওর বাবা তো মারা যাওয়ার পর অপঘাতে মৃত্যু। তারপরে ৩ পাত দোষে বাবা মারা গেছে। তো ওর বাবা কিন্তু বাড়িতে আছে। আমরা কিন্তু সেটা বুঝতে পারি।
আর সবসময় মেয়ের সঙ্গে কিন্তু একটা কোনো রকম কন্ট্যাক্ট কিন্তু বাবা সবসময় করতে চায়, কিছু মেয়েকে বলতে চায়। তো মেয়ে হয়তো সেটা অনেকটাই জানে, কিন্তু যতক্ষণ মেয়ে এখন সুস্থ না হচ্ছে, ততক্ষণ কিন্তু মানে এক্স্যাক্টলি মেয়ের সঙ্গে আরো কিছু ঘটে কিনা সেটা সেটা জানা সম্ভব জানা নয়। সম্ভব হবে না। আমি তুমি ৩ পাত দোষের কথা উল্লেখ করলে, আমি একটা বিষয় জানতে চাইবো। সেটা হচ্ছে, আমরা না ছোটবেলা থেকে এটলিস্ট আমি বা আমার চারপাশে দেখেছি যে কেউ কখনো মারা গেলে পঞ্জিকা খুলে মা বা মাসিরা বা পিসিরা এই দোষটা দেখে, এবং আমি শব্দটা শুনেছি ৩ পাত দোষ হ্যাঁ, বা দ্বিপাদ দোষ, ১ পাত দোষ। তুমি এই বিষয়টা আমাকে একটু মেনশন করে দাও, এই ব্যাপারটা কি? দেখো এইটা তো দেখবে কেউ মারা যাবার পর যখন নাকি শ্রাদ্ধ শান্তি হয়, তখন তো ওই বাড়ির যেতে যারা কাজ করে শ্রাদ্ধ শান্তির পুরোহিতরা, হুম, তারাও তো পঞ্জিকা খুলে আগে দিন দেখে, তিথি দেখে, নক্ষত্র রাইট। দেখে যে কোন তিথিতে সে মারা গেছে, দ্বিপাদ দোষ পেলো না, তিন পাদ দোষ পেলো না, এক পাদ দোষ পেলো। এইগুলো কিন্তু মানে সব সময় কেউ মারা যাবার পর শ্রাদ্ধ শান্তির আগে এটা কিন্তু অবশ্যই দেখা উচিত। এই যে দোষ পায় মানে ধরো ৩ পাদ দোষ। ৩ পাদ দোষ যখন পায় তখন কিন্তু বুঝে নিতেই হবে সে কিন্তু আ আত্মা থেকে কিন্তু প্রেতাত্মায় পরিণত হয়েছে। কারণ আচ্ছা। মানে এটা ধরেই নিতে হবে। কারণ সে সে কিন্তু ভয়ংকর বাড়িতে কিন্তু মানে মানে কিছু না কিছু ফিল করাতে চাইবে। হুম, আরেকটা যেটা হয়, সে কিন্তু বাড়ির মায়া ত্যাগ করে কিন্তু বাড়ি থেকে পরিবারের থেকে কিন্তু দূরে কিন্তু যেতে পারে না। এইটা ৩ পাদ দোষ যদি পায়। তো ৩ পাদ দোষ হচ্ছে কিরকম মানে বলি, যেটাকে বলা হয় বার দোষ, হুম, তিথি দোষ হুম। আর নক্ষত্র দোষ। একসাথে ৩ টে। একসাথে ৩ খানা দোষ পেলে সেটাকে বলা হয় ৩ পাদ দোষ। আবার দেখবে কখনো, কখনো বলে যে না দ্বিপাদ দোষে হুম, কেউ মারা গেছে। হুম, মানে সেটা বার দোষ পেয়েছে, হুম। তার সাথে তিথি দোষ পেয়েছে। নক্ষত্র দোষটা নেই নক্ষত্র এখানে। দোষটা পায়নি। হুম, আবার দেখবে অনেকে বলে না ঠাকুরমশাই বলেছে ১ পাদ দোষ আছে, ও শ্রাদ্ধ শান্তির সময় একবারে হয়ে যাবে। তো ১ পাদ দোষ মানে তার মানে সে হয়তো শুধু বারের দোষ পেয়েছে। হ্যাঁ? তো কেউ মারা গেলে এইগুলো কিন্তু সবসময় দেখে নেওয়া দরকার প্রত্যেকটা মানুষের যে আ আফটার ইফেক্ট টা কি হয়? ১ পাত দোষ, দ্বিপাদ দোষ, ত্রিপাদ দোষের? দেখো একপাদ দোষে সেরকম কিছুই হয় না। কারণ সেইটা কি হয় যখন নাকি সাধারণ ওই শ্রাদ্ধ শান্তি করে তখন ঠিক হয়ে যায়। দ্বিপাদ দোষ অব্দিও খুব একটা ভয়ংকর একটা পরিণতি হয় না। কিন্তু ৩ পাদ দোষে যখন কেউ মারা যায় হুম। তখন কিন্তু ধরেই নিতে হবে সেই আত্মা কিন্তু প্রেতাত্মায় কিন্তু অলরেডি সে কনভার্ট হয়ে গেছে। আর প্রেতাত্মা যখনই হয়ে যাবে তখনই কিন্তু ভীষণভাবে উপদ্রব করবে। সে কিন্তু বোঝাবেই যে আমি বাড়িতে আছি। সে ফিল করতে পারবে। তার প্রত্যেকটা মা পরিবারের মানুষ কিন্তু বুঝতে পারবে যে, "এই জানিস তো, অ্যা এই তোর দাদুকে দেখলাম বা তোর ঠাকুমাকে দেখলাম হুট করে এই ঘর থেকে ওই ঘরে কে জানি ছুটে চলে গেল।" রাইট। বা এই জানিস তো দেখলাম খেতে বসেছি হঠাৎ দেখছি রান্নাঘরে গিয়ে তোর ঠাকুমা বা তোর ঠাকুরদা সে আ আমি একটা ছায়া মতন একটা দেখলাম হুট করে যেন চলে গেল। হ্যাঁ? এইটা কিন্তু কোনো মানসিক দুর্বলতার জন্য হয় না যে একটা পরিবারের আমার কাছের লোক চলে গেছে বলে আমি ভুলতে পারছি না, এটা আমি মানসিক দুর্বলতা থেকে উল্টোপাল্টা বলছি, একদমই না। মানে সে ৩ পাদ দোষ পেয়েছে। আর সেই ৩ পাদ দোষটা খণ্ডন করেনি ঠিকভাবে। যার জন্য তার আত্মা এখনো কিন্তু মুক্তি না হয়ে কিন্তু প্রেতাত্মায় পরিণত হয়ে গেছে। ৩ পাত দোষ কি নরমাল মৃত্যুর ক্ষেত্রেও পেতে পেতে পারে যে কেউ? যে কেউ, যে কেউ নরমাল মানুষ যখন মারা যায়, হুম, সে কিন্তু ৩ পাদ দোষ পেয়ে অনেক সময় কত ভালো মানুষ আছে যারা জীবনে কোনো রকম কারো খারাপ করেনি বা খারাপ কোনো নিজে কাজ করেনি। খুব সৎভাবে বেঁচেছে। খুব মানে কি বলবো আধ্যাত্মিক মানুষ ছিলেন। সে ঠিকঠাকভাবে প্রতিনিয়ত পুজো পাঠ করতেন। সেই মানুষও যে ৩ পাদ দোষ পেয়ে মারা যাবে না, এটা কিন্তু কেউ কোনো বলতে গ্যারান্টি পারে নেই। না। হ্যাঁ। এবং স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও সেটা হয়। যেকোনো মৃত্যুর ক্ষেত্রে এটা ঘটতেই পারে। শুধু অপমৃত্যু হলেই যে প্রেতাত্মায় পরিণত হচ্ছে এটা কিন্তু তা না। নয়। ওকে। এটা কিন্তু ৩ পাদ দোষ পেলে যদি সেই দোষ ভালোভাবে খণ্ডন না হয়, তাহলে কিন্তু কোনো স্বাভাবিক মানুষ মারা যাওয়ার পরেও কিন্তু আত্মা থেকে সে প্রেতাত্মায় কনভার্ট হয়ে যাবে। আমি তুমি প্রেত এবং আত্মার কথা দুটো একসাথে বললে। হুম, আমি তোমাকে এখানে একটা জিনিস জানতে চাইবো। এই ব্যাপারটা কি? আত্মা এবং প্রেত, এই ব্যাপারটা কি? হুম। আত্মা এবং প্রেতাত্মা। হুম, আত্মা আমরা কখন বলি? জানিস তো আমার না আত্মা চাইছে যে আমি এটা করি। হুম, বা আমার না আত্মা চাইছে আমি না এই খাবারটা খুব খেতে ইচ্ছা করছে। হুম, মানে আমি এটা খাবো। হুম, মানে আমি বুঝতে পারছি যে আমার আত্মা হুম, মানে আমাকে বোঝাতে চাইছে যে আমি এটা খেতে চাই বা আমি অমুক জায়গায় যেতে চাই বা আমি এটা পছন্দ করি বা আমি এটা পছন্দ করছি না।
আর প্রেত আত্মা মানে কি? প্রেত আত্মা হচ্ছে যখন সেই আত্মা নেগেটিভ নেগেটিভ ভাইবসে কনভার্ট হয়ে যাবে। মৃত্যুর পরে? মৃত্যুর পরে যখন তার শরীর থাকবে না, হুম। দেখো শরীর যখন থাকবে না তখন আত্মা থেকে প্রেতাত্মা কিন্তু দেখবে শ্রাদ্ধ শান্তি যখন হয়, তখন কিন্তু আমরা যখন পিণ্ড দান করি কারো পরিবারে, তখন কি বলি আমরা? মানে প্রেত বলেই কিন্তু তাকে কিন্তু আহ্বান করি প্রেত রূপে। এবার কথা হচ্ছে যে একটা মানুষের আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যাবে, সে তখন এমনি তখন প্রেতে পরিণত হবে। এইবার প্রেতাত্মার আ কাজ হচ্ছে কি জানো তো? মানে সে কিন্তু আর নিজের পরিবারের কেউ নয়। মানে হুম। কেউ যদি বলে আমার বাবা ভীষণ ভালো মানুষ সে ছিলেন। তখন আর তোমার বাবা নয়, সে শত্রুও হতে আমার পারে। মা আমাকে খুব ভালোবাসতেন। আমি এখন মৃত্যুর পর কি করে মাকে ভুলে যাই? আমি মৃত্যুর পর কি করে বাবাকে ভুলে যাই? কিন্তু প্রেত যখন সে হয়ে যাবে, আত্মা থেকে যখন প্রেতাত্মায় পরিণত হবে, সে কিন্তু আর নিজের পরিবারের লোক থাকবেই না। রাইট। সে তখন কি করবে? সে কিন্তু নেগেটিভ এক্টিভিটিস গুলো কিন্তু তখন শুরু করে দেবে। মানে আ সবসময় এটা ফিল করানো, সবসময় একটা ভয় দেখানো, হ্যাঁ? আমি আছি। এই যে ধরনের জিনিসগুলো মানে বা কেউ হয়তো মারা গেছে কোনো কারণে সেইটা হয়তো পূরণ করতে পারেনি। সে কিন্তু বারবার কি করবে? মানে কোনো না কোনো রকমভাবে সেই মানে কি বলা হয়? রিভেঞ্জ, হুম। যে প্রতিশোধ। হুম। আত্মা যখন প্রেতাত্মায় পরিণত হয়ে যাবে, তখন কিন্তু সবসময় একটা আক্রমাত্মক একটা তাদের একটা মানে একটা ব্যবহার হবে। সে কিন্তু কখনো কিন্তু আর সে কিন্তু নরমাল ভাবে কিন্তু নরমালটা কিছুই তখন তার মধ্যে আর থাকবে না। আমার না এখানে একটা জিনিস জানতে ইচ্ছে করছে। আমি ভাবিনি তোমাকে এটা জিজ্ঞেস করব। হঠাৎ করে আমার মাথায় এলো যে মৃত্যুর পরে তুমি যে প্রেতের কথা বলছো, এদের সাথে পার্টিকুলারলি হয়টা কি? দেখো, মৃত্যুর পর কি হচ্ছে? মৃত্যুর পর তো আমার শরীরটা আমি ছেড়ে দিচ্ছি। হুম। তখন আমার মধ্যে আত্মা যেটা শরীরের মধ্যে থাকে, স্থূল শরীর, সেটা সূক্ষ্ম শরীর ধারণ করলো। আত্মা হচ্ছে একটা সূক্ষ্ম, যেটা আমরা কেউ চোখে দেখতে পারি না। সেইটা কি হলো? প্রেত। আত্মা থেকে তখন প্রেতে কনভার্ট হলো। এইবার সেই প্রেত কি হচ্ছে? যদি সে মুক্তি নিয়ে নিল, তাহলে কিন্তু সে প্রেত কিন্তু মুক্তি পেয়ে গেল। হুম। আর যদি সে মুক্তি না পেল, সে কি করলো? সংসারে কিন্তু নেগেটিভ রোল গুলো করা, নেগেটিভ ভাইবস কিন্তু দেওয়া শুরু করলো। হুম। এইবার এদের কাজ হচ্ছে, কখনো এরা পজিটিভ কাজ করে না। এরা কিন্তু অলওয়েজ কিন্তু নেগেটিভ ভাইবস দেবে। তো কি হয়? যার জন্য আমরা কখনো, কখনো তন্ত্রে কিন্তু এই প্রেত কিন্তু চালান করি। রাইট। মানে কোনো আত্মাকে কি হচ্ছে? ধরো সে মারা গেল। হুম। সে আর মুক্তি পেল না। হুম। সে হয়তো অ কারোর মধ্যে হয়তো অবয়ব রূপে হয়তো প্রেজেন্ট হয়ে গেল। হুম। তার মধ্যে ঢুকে হয়তো সেই সমস্ত এক্টিভিটিস গুলো মানে দেখানোর চেষ্টা করছে। দেখবে একটা সাধারণ মানুষ বলে না যে অনেক রকম ভাবে কথা বলছে। একসাথে ৩ টে আত্মা ঢুকেছে বা একসাথে ৫ টা আত্মা ঢুকেছে, এরকম যে কেসগুলো হুম। আমার কাছেও আসে। হুম। তখন কি হয়? একটাই মানুষ। হুম। কিন্তু ও কিন্তু ৩-৪ রকমের গলা করছে, ৩-৪ রকমের রোল প্লে করছে। হুম। হ্যাঁ? ৩-৪ রকমের যে রোল যারা প্লে করছে, তারা কিন্তু একেকজনের কিন্তু একেকটা বলার বক্তব্য বলছে। কেউ বলছে, "আমাকে জানিস এরকমভাবে মেরেছে।" কেউ বলছে, "আমি জানিস বেঁচে থাকাকালীন আমার মাকে এরকম টর্চার হতে দেখেছি।" হুম। আবার কেউ বলছে, "আমি জানিস মেরে যাওয়া মানে মৃত্যুর আগে আমি একে ভালোবাসতাম।" একটা মানুষের শরীরের ভেতর থেকে ৩ রকম গলায় ৩ রকম কথা আসছে। হ্যাঁ, কথা আসছে। তো এই যো আত্মা মানে সে তো আত্মা, সে প্রেতাত্মা তখন। প্রেতাত্মায় পরিণত হয়েছে যে, ওই আত্মার নিজের আত্মা থাকলে কি হবে? এগুলো কিন্তু আমি কখনোই করব না। রাইট। এবার যখন ওগুলো প্রেতাত্মা যখন তার মধ্যে ৩ জন ৪ জন বা তার একাধিক হতে পারে। হুম। এটা না যে একটা মানুষের মধ্যে একজন ঢুকতে পারে বা ১০ টা আত্মা ঢুকতে পারে না। এই তো রিসেন্ট একটা কেস আমার কাছে শিলিগুড়িতেই এবারে আমি যখন স্টে করেছিলাম শিলিগুড়িতে একটা কেস এসছে। একসাথে ৪০ খানা আ আত্মা তার মধ্যে রয়েছে। একটা ছেলের মধ্যে ৪০ জন তার মধ্যে। তার মধ্যে ২ জনের সাথে কনট্যাক্ট হয়েছে যেহেতু খুব কম সময় পেয়েছি। আর হুম। বাদবাকিদের সাথে কনট্যাক্ট এ আসতে পারিনি। কারণ এগুলো সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু। যাই হোক, তো এই যে প্রেত তো আমরা চালান করি। ধরো কেউ আমার কাছে আসলো, এসে বলল যে, "জানেন এরকম আমার আ আ এরকম আমাকে না কেউ এরকম বাড়িতে হঠাৎ করে এরকম হচ্ছে। আ আমি বুঝতে পারছি যে আমি একটা কেমন একটা বিহেভ করছি মাঝরাতে বা আমি বুঝতে পারছি আমি আর সাধারণ বিহেভ করছি না। স্বাভাবিক নেই। আমি একটা মানে যেগুলো কখনো খাই না সেগুলো এখন বলছি আমি খাবো। হুম। বা যেই সময়ে আমি খাই না সেই সময়ে আমি এখন বলছি খাবো।
বলছে এমন এমন অদ্ভুত অদ্ভুত খাবার খেতে ইচ্ছা করছে যেগুলো আমি কখনো কল্পনাও করতে পারি না, যে স্বাভাবিক আমি যখন থাকি আমি এগুলো খেতে পারি বলে। তো এই যে তার মানে কি, তার মধ্যে কোনো না কোনো রকম ভাবে কিন্তু প্রেত চালান করা হয়েছে। আর প্রেত চালান তো আর এমনি এমনি হয় না। এক্স্যাক্টলি, চালান করার জন্য কেউ যদি করে, আমি বলছি ইন্টেনশনালি কোনো মানুষ করবে প্রেত চালান, রাইট? হ্যাঁ, তার কাছে প্রেত থাকতে হবে। থাকতে হবে। এটা কিভাবে হয়? এটা ধরো আমরা কি করি, এরকম ধরো আমি যখন কোনো স্পিরিট যখন রিমুভ করছি, হুম কিছু কিছু স্পিরিট আছে যারা মুক্তি নিয়ে চলে যেতে চায়। হুম আবার কিছু কিছু স্পিরিট আছে তারা নিজেরা বলে যে আমাকে মুক্তি দিস না, আমি তোর কাছেই থাকতে চাই। ওকে। তুই যেটা যেটা বলবি আমি সেটা সেটাই করব। যেখানে পাঠাতে বলবি আমি যাব। যেই কাজটা করে দিতে বলবি আমি সেই কাজটা করে দেব। কিন্তু তার বিনিময়ে আমাকে এই খাবারগুলো দিতে হবে। হুম তারা কিন্তু নিজেরাই বলবে। ওকে। যখন আমি স্পিরিট যখন আমি রিমুভ করব, হুম তো সে নিজের মুখ থেকে বলবে, "আমি না খুব মাংস ভালোবাসি, বা আমি খুব মাছ ভালোবাসি, বা আমি পায়েস ভালোবাসি, বা আমি মিষ্টি ভালোবাসি।" সেটা যা খুশি হতে পারে। কিন্তু তার একটাই তখন থাকবে যে, "তুমি আমাকে মুক্তি দিও না।" তুমি কি এটা শেয়ার করতে পারবে, মানে কিভাবে খাবার দেওয়ার ব্যাপারটা সাধারণ মানুষের কাছে ঠেকবে না? যে আমি একটা যাকে দেখতে পাচ্ছি না, হয়তো তুমি দেখতে পাচ্ছ, হুম। তাদের চোখে সেই খাবার দেওয়ার ব্যাপারটা, প্রক্রিয়াটা কিভাবে, মানে এটা বড্ড অস্বাভাবিক আমাদের চোখে। না দেখো, একটা প্রেতকে আমি যখন নিজের দাস বানাচ্ছি, ঠিক আছে? এইবার প্রেতটা তো আর দাস বানাচ্ছি মানে দাস বেড়ে গেল কিন্তু এমনটা নয়। সেখানেও কিন্তু কোনো না কোনো জায়গা কিন্তু দিতে হবে। সে বাসস্থান রূপে সেখানে থাকবে। ধরো আমরা অঘরীরা, আমাদের কাছে খুপরি থাকে। হুম এবার সেক্ষেত্রে একটাও খুপরি থাকতে পারে, একাধিক খুপরিও থাকতে পারে। এই যে খুপরিটা এটা তো ব্ল্যাংক। একটা মানুষের চোখে দেখছে কি একটা কঙ্কাল রেখে দিয়েছে। কিন্তু ওটা কিন্তু ব্ল্যাংক নয়। ওকে। আমি কিন্তু গট ওর ইট। মধ্যে কিন্তু কোনো একটা প্রেত কিন্তু আমি কিন্তু ওর মধ্যে কিন্তু পুষে রাখছি। ঠিক একটা রাতের টাইম আসবে বা কোনো তিথি আসবে যখন সে যেটা ভালোবাসতো, মানে যেই হুম কারণে আমার কাছে আছে, আমার কাজগুলো করছে, ঠিক ওই তিথিতে কিন্তু আমি ওর পছন্দ মতো খাবারগুলো আমি কিন্তু দিতে বাধ্য। হুম কেন বাধ্য? কারণ স্পিরিট যখন নাকি রিমুভ হয়, আমরা কিন্তু একে অপরকে কিন্তু প্রতিশ্রুতি দিই। হুম কিরকম? ও আমাকে বলে যে, "আমি একে পুরো ছেড়ে চলে যাব। হুম কিন্তু তার বিনিময়ে আমার এটা চাই। আমি মুক্তি নেব না। আমি তোমার কাছে থাকবো। তোমার দাস হব। আমি যেগুলো খেতে ভালোবাসতাম, আমাকে সেগুলো দিতে হবে।" Right. এবার আমি আমার কাছে তখন কিন্তু মানে ১ম প্রাধান্য হচ্ছে কোনো মানুষকে সেটা থেকে মুক্ত করা। হুম এবার আমিও তখন তার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে, "হ্যাঁ, আমি তোমাকে খেতে দেব। কিন্তু তুমি একে ছেড়ে দেবে ঠিক তিথি অনুযায়ী।" বা কেউ বলে, "আমি অমাবস্যা করে খাবো।" হুম বা আমি আ আজকে যে তুই আমাকে যে এখান থেকে মুক্তি দিচ্ছিস, এই তিথি করেই আমাকে এখন যে তিথিটা আছে, এই তিথিতেই আমাকে তুই খাবার দিবি। ও কিন্তু নিজের মুখে সেটা আমাকে বলে যাবে। আর ঠিক ঐরকম তিথি দেখে বা আমি আমার মতন, আবার কেউ বলে কেউ কোনো তিথি বলে না যখন, তখন আমি আমার মতন করে সে যেটা চাইছে আমি তাকে সেগুলো কিন্তু এনে দিচ্ছি। তো এইটা কিন্তু মানে পৃথিবীতে আমাদের সংসারে কোনো কিছুই কিন্তু শূন্য নেই। মানে আমরা যেটা চোখে দেখি, এই যে কাপটা, আমরা দেখছি কাপটায় কিছু নেই। কিন্তু আমি যদি অন্যরকম অন্য দৃষ্টিতে যদি দেখি যে কাপটার মধ্যে অনেক কিছু আছে। হুম সেরকম স্কাল্প খুপড়ি অঘরীতে যে আমাদের কাছে যেটা আমাদের সাধনার মেইন জিনিস, সেটা অনেকে হয়তো দেখছে কতগুলো কি মাথার কি সব খুলি-মুলি রেখে দিয়েছে। হুম নাটক যত। হুম অনেকেই আছে বলে, নাটক যত, ভন্ডামির জায়গা পায় না। কি সব সাজিয়ে রেখেছে আর বলছে এগুলো নিয়ে নাকি কত কাজ করে। কিন্তু ওই একেকটার মধ্যে কিন্তু একেকটা কিন্তু আমার কিন্তু ওখানে হুম কিন্তু প্রেত কিন্তু আমি কিন্তু বেঁধে রেখেছি। যেটা দ্বারা ওই প্রেত চালান করব, চন্ডাল চালনা করে আমি কিন্তু বুঝে যাব যে তার বাড়িতে সে আমার কাছে যখন কোনো ক্লায়েন্ট আসছে, সে কতটা সত্যি বলছে, কতটা মিথ্যে বলছে। বা এই যখন আমি কনট্যাক্ট এ আসি স্পিরিটের কাছে যে আ তার সঙ্গে আমি কথা বলব। যখন কোনো মানে কেউ ধরো ৪ টে ৫ টা ধরো স্পিরিট নিজের মধ্যে নিয়ে আমার কাছে আসলো। সে কিন্তু এসে কিন্তু ১ম এই বলবে না, "জানো তো আমার মধ্যে কিন্তু ৪ টে বা ৫ টা স্পিরিট আছে।" কখনোই সে বলবে না। সে স্বীকারই করতে চাইবে না। ও এমন ভাব দেখাবে যেন কখনো ওর মধ্যে কিছুই হয়নি। কিন্তু ওকে আমি ঠিক ৫ টা মিনিট যদি আমার সামনে বসিয়ে রাখি, আমি কিন্তু ওর সঙ্গে আই কনট্যাক্ট করব। আই কনট্যাক্ট করব মানে কি, আমি আমার কাছে যে বাধা আছে, হুম আমি কিন্তু তাকে কিন্তু ওখানেই পাঠাবো।
পাঠিয়ে কিন্তু আমি ওর মধ্যে যে প্রেতাত্মা আছে আমি তাকে দিয়েই কিন্তু কথা বলাবো। ও নিজে তখন আমার সাথে কথা বলতে বাধ্য। তো এই কারণে কিন্তু আমরা অনেকে মানে আমাদের মতন যারা ধরো অঘরী আছে তারা কিন্তু অনেকেই কিন্তু প্রেতাত্মা কিন্তু সত্যি, সত্যি মানে কি বলা হয় যেটাকে বলা হয় দাসত্ব বানিয়ে রাখা, দাস বানিয়ে রাখা। তোমার কাছে কতগুলো রয়েছে আমি জানতে পারি? জানি না এটা কতটা ব্যক্তিগত। আমার কাছে ৪ টে আছে। ওকে। এই মানে এখনো পর্যন্ত ৪ জনকে আমি আমার কাছে রাখতে পেরেছি। সেটা আমি যেখানেই থাকি ধরো আমি কলকাতায় আছি কি কলকাতার বাইরে আছি বা ধরো আজকে ধরো এখানে যে এসে বসে আছি পাহাড়ে। এখানেও জেনেই কিন্তু আমি বলব না। কারণ ঠিক একটা টাইম আসবে যখন ও আমার সাথে কনট্যাক্ট করবেই আর আমিও ওর সাথে কনট্যাক্ট করব। কারণ ধরো যখন দাস হচ্ছে, একেকজন একেক রকম মানসিকতা। কেউ আছে টর্চার করে। হুম, আবার কেউ আছে যে সন্তানের মতন তাকে ভালোবেসে রেখেছে হুম, তার কাছে। কিন্তু আমার সাথে এই যে কনট্যাক্টটা হয় কিরম জানো তো? মানে আমি কিন্তু আমার সন্তান ভেবে তাদেরকে কিন্তু আমি আমার কাছে রাখি। হুম, মানে বেঁধে রেখে আমি তাদেরকে দিয়ে বাজে কাজ করাবো, হুম, ওইগুলো কিন্তু আমার মানসিকতায় কখনো আসে না। রাইট। আমি তাদেরকে আমার কাছে রাখি সন্তান তুল্য। রাতের মধ্যে কোনো না কোনো টাইম তো আসবেই, যারা ঠিক ওই টাইমে আমার সঙ্গে সে কনট্যাক্ট করবেই করবে। এই যে এখানে দেখবে এই যে এক্ষুনি এই যে ভৈরব আসলো, হুম, আমার কাছে এসে হুম, বসলো। এটা কিন্তু রোজ করছে। কালকেও করেছে, আজকেও করছে। এটা সাধারণ মানুষ ভাবছে কুকুরটা মনে হয় আমাকে খুব পছন্দ করছে, কিন্তু না। ওই যে আমার সঙ্গে যারা থাকে, তারা কিন্তু কিছু না কিছুর মাধ্যম কিন্তু খুঁজবে আমার সাথে এসে কনট্যাক্ট করার। হুম, কিন্তু সাধারণ চোখে ভাবছে, "ধুর এখানে বসছে, কোথায় ছিল আবার এখানে এসে বসে পড়ছে।" এটা কিন্তু না। তাহলে এত এখানে এতজন আছে, নিচে কতজন একটা ইয়েতে রয়েছে। তাহলে তো সকলের কাছে গিয়ে বসে থাকতো। হুম, তো পার্টিকুলার ও মানুষ বুঝে কেন বারবার এসে বসছে? তুমি দেখবে আজকে দুপুরেও যখন খেতে বসেছিলাম, হুম, ওখানটায় এসে বসে পড়ল। এই যে কালকে আমি যখন মাঝরাতে যখন আমার রুমে ঢুকেছি সারারাত ছিল। হুম, আজকেও দেখবে মানে সকালবেলা থেকে কিন্তু সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে। এটা রাইট, কিন্তু ন্যাচারাল মানে এটা কিন্তু সাধারণ নয়। রাইট। দিদি তুমি প্রেত চালানের কথাটা উল্লেখ করলে পার্টিকুলারলি। হুম। প্রচুর তান্ত্রিক রয়েছে, প্রচুর অঘরী রয়েছে। সকলের কাছে কি প্রেত ব্যাপারটা ধরা দেয় বা থাকে তাদের কাছে? না আমাকে তাহলে একটা কথা বলি। প্রেত চালান বা প্রেত নিয়ে কাজ তারাই করতে পারে যারা প্রেত সাধনাটাকে ভালো করে করেছে। এবারে দেখতে হবে যে আচারগুলো বলতে কিরকম? অনেক রকম আচার আছে। বৈষ্ণব আচার আছে, হ্যাঁ? তোমার দক্ষিণাচার আছে, বামাচার আছে। বামাচার আছে, কৌলাচার আছে। অঘোরাচার হচ্ছে একদম সবার শেষ। এবার বামাচার কতটা? বামাচার সীমা হচ্ছে যতক্ষণ আমি দশমহাবিদ্যার দেবীদেরকে নিয়ে আছি। এবার দশমহাবিদ্যার দেবী নিয়ে যখন থাকবো তখন টোটাল কিন্তু আমার দেবীকে নিয়েই আমার সাধনা। কিন্তু এবার দেবীকে ঘিরে যখন আমার সাধনা পূর্ণ হবে, তখন আমি যাব কোথায় না শ্মশানের সংস্কার নিতে। যেটাকে বলা হয় অঘোরাচার। এবার শ্মশানের সংস্কার আমি যখন নেব তখন আমাকে কোনো অঘোর গুরুর প্রয়োজন, যে অঘোর গুরু আমাকে দীক্ষা দান করবেন, যে অঘোর গুরু আমাকে শ্মশানের সংস্কার দেবেন। তারপর উনি আস্তে, আস্তে আমাকে ট্রেন করবেন। মানে ১ম এ শ্মশান সাধনাতে আমাকে আগে সিদ্ধ করবে। শ্মশান সাধনার পর আমাকে প্রেত সাধনা দেবে। প্রেত সাধনা করে যখন আমি সেটাকে রপ্ত করতে পারবো, তখন আমি যেকোনো প্রেত ডাকতে পারি, যেকোনো প্রেত যখন খুশি চালান করতে পারি, যেকোনো প্রেতকে আমি আমার নিজের দাস করতে পারি। তো এবারে তুমি তাহলে বলো, যতক্ষণ আমি শ্মশানের সাধনা না করছি, যতক্ষণ আমি প্রেতের সাধনা না করছি, তাহলে আমি কি করে যেকোনো স্টেজে গিয়ে আমি প্রেত চালান দেব? এই প্রক্রিয়াগুলোর মধ্যে যেতে হবে তোমার। অবশ্যই তাকে শ্মশানের সাধনাতে যেতে হবে। এবার শ্মশানের সাধনা কিন্তু পুরো হয় যখন শৈবাচারে যায়। শৈবাচার থেকে শ্মশানের সাধনা কিন্তু শুরু হয়। যার জন্য অনেকেই হয়তো বলে যে প্রেত চালান করে দেবো, প্রেত চালনা করে দিচ্ছি, ভূত প্রেত ছাড়িয়ে দিচ্ছি। একদম বাজে কথা। হুম, আমি বলব একদম বাজে কথা। যদিও আমার কথাটা শুনে আমাকে অনেক খিস্তি মারবে লোক, অনেক হুম, বাজে কথা বলবে, হুম, ভণ্ড বলবে, কেউ বলবে নাটক, যে যা খুশি বলুক। কিন্তু আমি একটা কথা জানো তো, আমি স্পষ্ট কথা বলতে কখনো কষ্ট পাই না। হুম,
এটা আমার নেচার। মানে আমি স্পষ্ট কথাটা স্পষ্টভাবে বলতে পছন্দ করি। আমি সেটা বলার জন্য এতটুকু কষ্ট পাই না। তার জন্য আমাকে গালমন্দ খেতে হয় তাতেও আমার কোনো কষ্ট হবে না। কারণ আমি সত্যি কথাটাকে বলতে পারছি। হ্যাঁ? তো এই যে প্রেত চালান, প্রেত সাধনা, এইগুলো কিন্তু সব তান্ত্রিক যারা বলে যে আমি আ তান্ত্রিক, আমি অমুক চালান করে দিচ্ছি, আমি ভূত ছাড়িয়ে দিচ্ছি, আমি প্রেত ছাড়িয়ে দিচ্ছি, এগুলো কিন্তু একদম বাজে কথা। আর আরেকটা কথা বলে রাখি, ভূত-প্রেত ছাড়াতে গেলে সেটাকে নিয়েও কিন্তু অনেকক্ষণ কিন্তু মানে দেখতে লাগে যে সে প্রেতে কেন পরিণত হলো? সে প্রেতে পরিণত হওয়ার পর কি চাইছে? কেনই বা এখানে এসছে? কোথা থেকে এসছে? যতক্ষণ তার পুরো ইতিহাস না ঘাঁটা হচ্ছে, ততক্ষণ কিন্তু তাকে মানে চিরদিনের মতন তাকে মুক্তি দিতে তুমি কখনোই পারবে না। হুম, মানে সাময়িক হবে। তুমি হয়তো ১ মাসের জন্য ঠিক হয়ে গেলে। হুম, জল পোড়া, তেল পোড়া, নুন পোড়া তোমার দিল হয়তো। কোনো কবজ দিল। ১ মাস ২ মাস কাজ করবে। ঠিক তুমি ৬ মাসের পর আবার ওরকমই অসুস্থ হবে। তোমার কিন্তু ওটা কিন্তু সারা জীবনের কিন্তু কখনো প্রটেক্ট করতেই পারবে না। এবার সে যদি যে আছে ধরো ৩ টে থাকে কি ৪ টে থাকে কি ৫ টা থাকুক কি ১ টাই থাকুক, এরকম প্রেত যখন নাকি ছাড়ানো হবে, তখন কিন্তু সে যতক্ষণ নিজে না ডিক্লেয়ার করছে, "আমি পুরোপুরি মুক্তি নিয়ে নিলাম। আমি আর হুম। কোনোদিনও এখানে ফেরত আসবো না। আমি নতুন জীবন চাই।" আর এটা তখনই করা সম্ভব যে প্রেত সাধনাটাকে খুব ভালোভাবে করেছে। হুম। দিদি, অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মানে আমার আত্মা এবং প্রেতের ডিফারেন্সটা জানার ছিল। তাছাড়াও কালকের যে ইনভেস্টিগেশনের ব্যাপারটা তুমি বলছিলে, আমি অনেকটা কিছু জানতে পারলাম। আজকে এই অবধিই রাখবো। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডাও। হুম। আমরা যেখানে এখন আমরা বসে একটা কথা ভয়ঙ্কর বলছি পরিস্থিতিতে শুট করলাম। মানে আমার হাত পা কাঁপছে লিটারেলি এখন। হ্যাঁ, এখন ক ডিগ্রি হবে? ৬ ডিগ্রি হবে? কাল ৩-৪। এখন কালকে যেমন রাত্রিবেলা আমি যখন রুমে ঢুকছি তখন ৩ ডিগ্রি ছিল রাইট। তখন। এখন ওরকমই অলমোস্ট হবে। ৪ ৪ ডিগ্রি এখন। তো ৪ ডিগ্রিতে বসে আমরা এখন ভূত-প্রেতের আলোচনা করছি। তার সাথে কেন মেয়েটা নিশির ডাকে চলে গেছিল এই সমস্ত আলোচনা করছি। তো যাই হোক, আ আমার মনে হয় আমি সবটুকু হয়তো জানাতে পেরেছি। রাইট, আমরা সমস্তটাই কমপ্লিট করলাম। তোমাকে প্রচন্ড অনেক ধন্যবাদ। জয়শ্রী মহাকাল সকলেই ভালো থাকবে। আগামী দিনে যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই সানি আমার ভাইয়ের মতন ওর ওখানে গিয়ে জিজ্ঞাসা করো। যদি আমার সম্ভব হয় আগামী পডকাস্টে আমি আবার সেগুলো নিশ্চয়ই এসে এবং বলব। প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে পার্টিকুলার প্রিয়াঙ্কাদির সাথে কি বিষয়টা নিয়ে জানতে চাইছেন। তাহলে আমরা আগামী পডকাস্টটা সেইভাবেই রেডি করতে পারবো। এবং জানাবেন এই পডকাস্টের কোন বিষয়টা ভালো লাগলো, কোন বিষয়টা খারাপ লাগলো এবং কোন বিষয়গুলো নিয়ে আরো জানার রয়েছে থেকে গেল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জয়শ্রী মহাকাল। লোকেশন ওয়াইজ দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট পডকাস্ট আই হ্যাভ শট। আমি লিটারালি ঠান্ডায় কাঁপছি এখনো। আমার পেছনে আপনারা জানি না দেখতে পাচ্ছেন কিনা, পাহাড় দেখতে পাবেন। শুট করছি অ্যাট অ্যারাউন্ড 7 or 8। পডকাস্ট শুরু করেছিলাম, লাস্ট আমরা ইন্ট্রো শট দিচ্ছি। কালকে আমরা এসেছিলাম ঘুরতে পাহাড়ের সাইডে, কালিম্পং রিসপে আমরা এসেছিলাম। একটা পডকাস্টের প্ল্যান ছিল, বা বলা চলে ছিল না, আমরা খুব একটা প্ল্যান করে আসিনি যে আমরা ঠিক কি শুট করতে চলেছি। প্রিয়াঙ্কাদি কালকে হাঁটতে হাঁটতে আমরা যখন আসছি আমাদের এখানে যেখানে আমরা থাকবো, আস্তে আস্তে হঠাৎ করে আমাকে বলে যে আমরা ওই পাইনের ফরেস্টের মধ্যে নেমে গল্প করবো। প্রিয়াঙ্কাদি বলে তুমি এটাকে রেকর্ড কর। আমরা রেকর্ড করি। তখন জানতে পারি একটা পার্টিকুলার ইনসিডেন্ট নিয়ে, যেখানে একটা ইনসিডেন্টের জন্য আমরা ওখানে ওই বিষয়টা নিয়ে কথা বলি। এবং প্রিয়াঙ্কাদি বলে কালকে যে ঘটনাটা হলো সেটা আমি কালকে রাত্রিবেলা ওখানে থাকবো এবং জানাবো আজকে কি হচ্ছে। সেই পুরোটা আমরা আজকে কথোপকথনের মাধ্যমে জানিয়েছি আপনাদের। আপনারা দেখতে ভুলবেন না এই পডকাস্টটা। শুধু এই কারণে নয়, আমরা প্রেত আত্মার ডিফারেন্স জানিয়েছি এই পডকাস্টে। এছাড়াও প্রেত চালান থেকে শুরু করে পার্টিকুলার মনসপন্ন প্রিয়াঙ্কা আচার্যকে আপনারা যারা আমার পডকাস্টে ছাড়াও আরো পডকাস্ট এবং বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, তার কাছে আমরা যে সত্যি কথা বলতে ভূত বা আত্মা বলি সাধারণ মানুষ হিসাবে, সেই প্রেতগুলো কটা রাখা রয়েছে বা তিনি কিভাবে কাজ করেন, এবং ভীষণ একটা ইন্টারেস্টিং ঘটনা। তাছাড়াও আমরা ছোটবেলা থেকে না দোষ অনেক সময় থাকে মানুষের মৃত্যুর পর, একপাত দোষ, দ্বিপাত দোষ, ত্রিপাত দোষ, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন মনসপন্ন প্রিয়াঙ্কা আচার্য। আমার হাত পা কাঁপছে, আমি লিটারালি শুট করতে পারছি না। অ্যান্ড থ্যাংক ইউ পডকাস্টটা দেখার জন্য। আগাম আপনাদের পডকাস্টের মধ্যে হয়তো কুকুর ফুটে গেছে, তাছাড়া অনেক কিছু ভীষণ র ভাবে শুট করেছে। জানাবেন কেমন লাগলো কমেন্ট বক্সে। এছাড়াও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এসএসএন কম্পোজকে।